2025 সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ইংরেজি সাবজেক্টের নবম দশম শ্রেণীর যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের প্রত্যেককে জানাই আমার এই এনআর টিউটোরিয়াল সেন্টারের পক্ষ থেকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। তো আগামী মাসে আপনাদের পরীক্ষা প্রায় এসে গেছে, পরীক্ষা এসে দরজায় কড়া নাড়ছে। তো এই মুহূর্তে আমি পিবি শেলির লেখা একটি গুরুত্বপূর্ণ কবিতা ওড টু দ্য ওয়াইস্টওয়াইন্ড কবিতাটির ফার্স্ট ক্যান্টো নিয়ে এর আগে আলোচনা করেছি। আজকে আমি সেকেন্ড এবং থার্ড ক্যান্টো নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার এই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি এটুকুই বলতে পারি যে আগামী এসএসসি পরীক্ষায় ইংরেজি সাবজেক্টের নবম দশম শ্রেণীতে এই টপিক থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলি আপনি ইজিলি উত্তর দিতে পারবেন। তবে আজকের এই আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটি বিনম্র আবেদন, আপনারা যারা আমার এই চ্যানেলে প্রথম বা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি নিয়মিত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাদের প্রত্যেকের কাছে আমার বিনম্র আবেদন আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায়। আর একটা কথা বলে রাখি এই প্রসঙ্গে যে 2025 এসএলএসটি এক্সামের নবম দশম শ্রেণীর যে সিলেবাস, সেই সিলেবাসের অন্তর্ভুক্ত আমি লুসি পোয়েম এবং সেই সঙ্গে ওয়ার্ডসওয়ার্থের লেখা দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস এই কবিতাটির বেঙ্গলি অ্যানালাইসিস আলোচনা করেছি এবং সেই সঙ্গে ওয়াল্টার ডেলেমেয়ারের লেখা দ্য লিসনার কবিতাটি আলোচনা করেছি। এবং এই যেগুলো আমি আলোচনা করেছি তার মধ্যে প্রায় 4টে লুসি পোয়েম থেকে আমি এমসিকিউ টাইপ অফ কোশ্চেন আমি আমার এই চ্যানেলে আলোচনা করেছি। আপনারা যদি প্রয়োজন মনে করেন সেই ভিডিওগুলো দেখে আসবেন এবং আপনাদের প্রিপারেশন আপনারা নিতে থাকবেন। তাহলে ঠিক আছে, কথা না বেরিয়ে চলুন আজকের আলোচনা শুরু করি। আজকে ওড টু দ্য ওয়েস্টওয়াইন্ড কবিতার সেকেন্ড ক্যান্টো নিয়ে আমি আলোচনা করছি। তো সেকেন্ড ক্যান্টোর ফার্স্ট লাইনে কি বলা হয়েছে, দাও দাও বলতে এখানে ওয়েস্টওয়াইন্ডকে বোঝানো হয়েছে, দাও মানে তুমি, অন হুজ স্ট্রিম মানে স্ট্রিম মানে হচ্ছে এখানে নদী বা জলধারা। এখানে ওয়েস্টওয়াইন্ডের সঙ্গে তুলনা করা হয়েছে কার সঙ্গে, একটি নদী বা জলধারার। মিড দ্য স্টিপ স্কাইজ, মিড মানে হচ্ছে মধ্য বা মধ্য আকাশকে বোঝানো হয়েছে এখানে। স্টিপ মানে হচ্ছে খাড়া, স্টিপ মানে হচ্ছে খাড়া। স্কাইজ হচ্ছে আকাশ। কমোশন মানে হচ্ছে আলোড়ন। তাহলে এখানে অ্যাকচুয়ালি এখানে আটলান্টিক মহাসাগর থেকে এই ওয়েস্টওয়াইন্ডের উৎপত্তি হয়েছিল এবং আটলান্টিক এই সমুদ্র থেকে সেখান থেকে উৎপত্তি লাভ করার পরে এই ওয়েস্টওয়াইন্ড সোজা খাড়া আকাশের দিকে একটা জলধারা রূপে প্রবাহিত হয়েছিল। তাহলে এখানে ওয়েস্টওয়াইন্ডের যে প্রবাহ পথ, সেই প্রবাহ পথকে বলা হয়েছে এখানে একটা স্ট্রিম বা নদী বা জলধারা। তাহলে আটলান্টিক মহাসাগরের মধ্যস্থল থেকে উৎপত্তি লাভ করে সে জলধারা রূপে একদম সোজা খাড়া আকাশের দিকে গিয়ে একটা তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল। লুজ ক্লাউডস লাইক আর্থস ডিকেইং লিভস আর সেড। লুজ মানে হচ্ছে এখানে ঢিল বা আলগা। এখানে ছোট ছোট যে মেঘের টুকরোগুলো মানে আকাশে এলোমেলোভাবে চলাফেরা করছিল এবং সেই মেঘগুলোকেই বলা হয়েছে এখানে লুজ ক্লাউডস। লাইক আর্থস ডিকেইং লিভস মানে এর আগের ক্যান্টোতে অর্থাৎ ফার্স্ট ক্যান্টোতে আমরা দেখেছি যে শুকনো গাছের পাতাগুলো তাকে ওয়েস্টওয়াইন্ডের প্রভাবে তারা বৃন্তচ্যুত হয়ে তারা উড়ে বহুদূর চলে গিয়েছিল। এখানে আর্থ ডিকেইং লিভস বলতে এখানটায় এই লুজ ক্লাউডসগুলোকে, এই আলগা মেঘগুলোকে এখানে তুলনা করা হয়েছে গাছের শুকনো পাতার সঙ্গে। সেই শুকনো পাতার সঙ্গে এখানে লুজ ক্লাউডসগুলোকে তুলনা করা হয়েছে। শুক ফ্রম দ্য ট্যাঙ্গল বাউজ অফ হেভেন অ্যান্ড ওশান। শুক মানে অ্যাকচুয়ালি কম্পমান বা কম্পিত হওয়া, কিন্তু এখানে শুক মানে হচ্ছে ঝরে ঝরে পড়ে যাওয়া। ফ্রম দ্য ট্যাঙ্গলড মানে হচ্ছে জট। বাউজ শব্দের অর্থ হচ্ছে ব্রাঞ্চ, গাছের শাখা প্রশাখাকে বলা হয়। হেভেন মানে স্বর্গ,
কিন্তু এখানে হেভেন বলতে অ্যাকচুয়ালি স্কাইকে বোঝানো হয়েছে। অ্যান্ড ওশান, ওশান মানে হচ্ছে সমুদ্র। এখানে একটা সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য কবি একটি উপমার সাহায্যে বোঝানোর চেষ্টা করেছেন। সেটা হচ্ছে এখানে ওশান, ওশান হচ্ছে আমাদের ভূমিতে মাটিতে অবস্থিত। এখানে ওশানকে মনে করা হয়েছে একটা গাছের শিকড়, এবং স্কাইকে মনে করা হয়েছে একদম গাছের মগডাল মানে উপরিভাগ। এবং এই যে সমুদ্র এবং সমুদ্র এবং আকাশের মধ্যে যে যোগসূত্র, এই যে যোগসূত্র এটাকে মনে করা হয়েছে একটা বৃক্ষ। এবং লুজ ক্লাউডস যেগুলো আকাশে ভেসে বেড়াচ্ছে, ঘন কালো মেঘ, মেঘরাশি, সেই মেঘগুলোকে তুলনা করা হয়েছে ওই গাছের ব্রাঞ্চ হিসাবে। তাহলে এখানে ওই আটলান্টিক মহাসাগর থেকে এই ওয়েস্ট ওয়াইন্ড উৎপত্তি লাভ করে জলধারা রূপে প্রবল গতিতে যখন মধ্য গগনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন সেই ওয়েস্ট ওয়াইন্ডের দাপটে এবং সেই ওয়েস্ট ওয়াইন্ডের প্রবল শক্তিতে কি হয়েছে, এই পশ্চিমা বাতাসের প্রবল শক্তিতে এই হেভেন এবং স্কাই এবং সমুদ্রের মধ্যে যে গাছ কল্পনা করা হয়েছে, সেই গাছ থেকে গাছের পাতাগুলো অর্থাৎ লুজ ক্লাউডগুলো যেন কি করছে, আলোড়িত হচ্ছে এবং সেই গাছ থেকে ঝরে ঝরে খসে খসে পড়ে যাচ্ছে। এটাই এখানে তিনি বোঝাতে চেয়েছেন। অ্যাঞ্জেলস অফ রেন অ্যান্ড লাইটেনিং দেয়ার আর স্প্রেড অন দ্য ব্লু সারফেস অফ দাইন ইয়ারি শার্জ। এখানে অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল শব্দের অর্থ হচ্ছে দেবদূত। বাইবেলে যাকে অ্যাঞ্জেল বলা হয়, অ্যাঞ্জেল শব্দের অর্থ হচ্ছে দেবদূত। আর অ্যাকচুয়ালি মুসলিম ধর্মানুসারে এই অ্যাঞ্জেলকে বলা হয় ফেরেশতা। একসময়তে পৃথিবীতে যখন প্রফেটরা ছিল, নবীরা ছিল, এবং তাদের সঙ্গে মানে ঈশ্বরের বা উপরওয়ালার একটা সংযোগ স্থাপন করত এই অ্যাঞ্জেলসরা। মানে এই অ্যাঞ্জেলসরা মুসলিম ধর্মানুপাতে এদেরকে বলা হয় ফেরেশতা। এই ফেরেশতারা কি করত, আল্লাহর কাছ থেকে বা ঈশ্বরের কাছ থেকে বার্তা নিয়ে এসে প্রফেট অর্থাৎ নবীদের কাছে পৌঁছে দিত। এখানে সেই অ্যাঞ্জেল হচ্ছে এখানে বার্তাবাহক, অর্থাৎ ঈশ্বরের কাছ থেকে বার্তা নিয়ে এসে নবীদের কাছে, প্রফেটদের কাছে এখানে পৌঁছে দিত। তাহলে এখানে অ্যাঞ্জেলস অফ রেন, এখানে অ্যাঞ্জেলসকে এখানে তুলনা করা হয়েছে ওই আকাশে ভাসমান যে টুকরো টুকরো মেঘের কণা, সেই মেঘের কণাগুলোকে তুলনা করা হয়েছে অ্যাঞ্জেলের সঙ্গে। তাহলে অ্যাঞ্জেল অফ রেন অ্যান্ড লাইটেনিং মানে এখানে ওই যে আকাশে ভাসমান যে মেঘরাশি, টুকরো টুকরো মেঘের কণা, এই মেঘের কণাগুলো হচ্ছে বৃষ্টি এবং বিদ্যুৎ। লাইটেনিং মানে হচ্ছে এখানে বিদ্যুৎ বা বজ্র বিদ্যুৎ। তাহলে বৃষ্টি এবং বজ্র বিদ্যুতের আশঙ্কা বা সংকেত বহন করছে এই আকাশে ভাসমান টুকরো টুকরো মেঘগুলো। দেয়ার আর স্প্রেড, যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে? অন দ্য ব্লু সারফেস অফ দাইন, মানে আকাশের নীল আকাশের যে সারফেস, যে মুখমণ্ডল, সারফেস মানে কথাই মুখমণ্ডল, এখানে নীল আকাশকে বোঝানো হয়েছে। সেই নীল আকাশে ছড়িয়ে রয়েছে দাইন ইয়ারি সার্জ, মানে দাইন মানে হচ্ছে তোমার, ইয়ারি মানে হচ্ছে বায়বীয় বা বাতাস, সার্জ মানে ঢেউ। মানে এখানে তোমার যে বায়বীয় ঢেউ, সেই ঢেউয়ের উপরে আকাশের নীল আকাশের মুখমণ্ডলে এই মেঘের কণাগুলো ভেসে বেড়াচ্ছে। তাহলে অ্যাঞ্জেলস অফ রেন অ্যান্ড লাইটেনিং দেয়ার আর স্প্রেড অন দ্য ব্লু সারফেস অফ দাইন ইয়ারি সার্জ, মানে তোমার বায়বীয় ঢেউয়ের মধ্যে, নীল আকাশের উপরে এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে এই আকাশে ভাসমান টুকরো টুকরো মেঘগুলো। এই টুকরো টুকরো মেঘগুলো হচ্ছে মানে বৃষ্টি এবং বজ্র বিদ্যুতের বার্তা বহন করে চলেছে। এই বৃষ্টি মানে মেঘের টুকরোগুলো অর্থাৎ এই ক্লাউডস, এই লুজ ক্লাউডসগুলোর সঙ্গে তুলনা করা হয়েছে অ্যাঞ্জেল। মানে সুদূর অতীতে এঞ্জেল অর্থাৎ দেবদূতরা যেমন ঈশ্বর বা আল্লাহর কাছ থেকে বার্তা নিয়ে এসে প্রফেট বা নবীদের কাছে পৌঁছে দিত, এখানে সেই অ্যাঞ্জেল, এখানে সেই মেঘের টুকরো, অ্যাঞ্জেল রূপ মেঘের টুকরোগুলো কি করছে,
ভবিষ্যতে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ হওয়ার একটা আশঙ্কা বহন করে চলেছে। অ্যাঞ্জেলস অফ রেন অ্যান্ড লাইটেনিং দেয়ার আর স্প্রেড অন দ্য ব্লু সারফেস অফ দাইন ইয়ারি সার্জ। অ্যাঞ্জেলস, অ্যাঞ্জেল শব্দের অর্থ হচ্ছে দেবদূত। অ্যাঞ্জেল শব্দের অর্থ হচ্ছে দেবদূত, যাকে বার্তা বাহক বলা হয় বা মেসেঞ্জার বলা হয়। বাইবেল অনুসারে অর্থাৎ খ্রিস্টান ধর্ম অনুসারে এদেরকে বলা হয় অ্যাঞ্জেলস, মানে অ্যাকচুয়ালি আর মুসলিম ধর্ম মতে একে বলা হয় ফেরেশতা। তো খ্রিস্টানিটি এবং মুসলিম ধর্মের মধ্যে একটা সাদৃশ্য লক্ষ্য করা যায়। ওরা যাকে ঈসা বলে, মানে আমরা যাদের মুসলিমরা যাদেরকে ঈসা বলে, আর খ্রিস্টানরা তাকে বলে জেসাস খ্রিস্ট। তাহলে এই জেসাস খ্রিস্ট এবং ঈসা একই ব্যক্তি, এবং এরা যখন ধর্ম প্রচার করত, এই ধর্ম প্রচার করতে গিয়ে এরা বিভিন্ন বাধার সম্মুখীন হলে অ্যাকচুয়ালি ঈশ্বর তাদেরকে এই মেসেঞ্জারের মাধ্যমে, এই অ্যাঞ্জেলদের মাধ্যমে বার্তা বহন করত। এটা হচ্ছে মানে মানে অ্যাকচুয়ালি বাইবেল অনুসারে এবং মুসলিম ধর্ম কোরআন অনুসারে এটা হচ্ছে অ্যাঞ্জেল শব্দের অর্থ। এখন বিষয়টা হচ্ছে এখানে অ্যাঞ্জেলস বলতে এখানে মেঘের টুকরোগুলোকে বোঝানো হয়েছে। ওই যে আকাশে ভাসমান যে মেঘের টুকরোগুলো, যেগুলো ওয়েস্ট ওয়াইন বাতাসের প্রচণ্ড দাপটে মানে সেগুলো খসে খসে ঝরে ঝরে পড়ছিল, এখানে সেই মেঘের টুকরোগুলোকে বোঝানো হয়েছে, বলা হয়েছে এখানে অ্যাঞ্জেল। তাহলে অ্যাঞ্জেল অফ রেন অ্যান্ড লাইটেনিং দেয়ার আর স্প্রেড অন দ্য ব্লু সারফেস অফ দাইন ইয়ারি সার্জ। এখানে রেন, এইখানে মেঘের টুকরোগুলো মানে অ্যাঞ্জেল রূপ, মেঘদূত রূপ যে মেঘের টুকরোগুলো, এখানে অ্যাঞ্জেলকে তুলনা করা হয়েছে মেঘের টুকরোর সঙ্গে। সেই মানে অ্যাঞ্জেল রূপ অর্থাৎ দেবদূত রূপ সেই মানে মেঘের টুকরোগুলো বৃষ্টি এবং বজ্র বিদ্যুতের একটা আগাম মানে সংকেত বহন করে চলেছে। এই মেঘের টুকরোগুলো কোথায় ছড়িয়ে আছে? দেয়ার আর স্প্রেড অন দ্য ব্লু সারফেস অফ দাইন এয়ারি শার্টস। ব্লু সারফেস মানে এখানে নীল আকাশকে বোঝানো হয়েছে, দাইন মানে তোমার, দাইন বলতে এখানে ওয়েস্ট ওয়াইন্ডকে বোঝানো হয়েছে, এয়ারি মানে বায়বীয় বা বাতাস, শার্টস মানে ঢেউ। তাহলে এই মেঘের টুকরোগুলো আকাশে, নীল আকাশের উপরে বাতাসের ঢেউয়ের মধ্যে অবস্থান করছে, এবং এই মেঘের টুকরোগুলো আগামী ভবিষ্যতে বৃষ্টি বা বজ্র বিদ্যুতের একটা আশঙ্কা বা সম্ভাবনা বহন করে চলেছে। কবি এটাই এখানে বোঝাতে চেয়েছে। লাইক দ্য ব্রাইট হিয়ার আপলিফটেড ফ্রম দ্য হেড অফ সাম ফায়ার্স মিনাড, ইভেন ফ্রম দ্য ডিম ভার্স অফ দ্য হরাইজন টু দ্য জেনিথ হাইট। এখানে লাইক দ্য ব্রাইট, ব্রাইট শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল, হেয়ার মানে চুল, আপলিফটেড মানে হচ্ছে উত্তোলিত হওয়া, উপচে পড়া বা ছড়িয়ে পড়া বা এখানে উড়ে যাওয়া। আপলিফটেড মানে হচ্ছে উড়ে যাওয়া। ফ্রম দ্য হেড মানে হচ্ছে মাথা, অফ সাম ফায়ার্স মিনাড। এই মিনাড শব্দটা, এই মিনাডের ব্যাখ্যাটা এখানে স্পষ্টভাবে প্রথমেই বোঝা উচিত। অ্যাকচুয়ালি গ্রিক মাইথোলজি অনুসারে ডায়োনিসাস হচ্ছে গড অফ ওয়াইন মানে মদের দেবতা। তাহলে ডায়োনিসাস ইজ দ্য গড অফ ওয়াইন অ্যান্ড রিভেলরি। আর মিনাড হচ্ছে সার্ভেন্ট, মানে ফিমেল সার্ভেন্ট অর ডিভোটিস অফ ডায়োনিসাসের মানে মহিলা কর্মচারী বলা যেতে পারে এই মিনাডকে। এই মিনাডরা কি করে? এই ডায়োনিসাসকে সন্তুষ্ট করার জন্য প্রচুর পরিমাণে মদ পান করে এই মানে মিনাডরা, অর্থাৎ এই প্রহরীরা, ডায়োনিসাসের এই ফিমেল প্রহরীরা বা এই চাকররা প্রচুর পরিমাণে মদ পান করে এবং এক ভয়ঙ্করভাবে নৃত্য বা নাচ শুরু করে বা ড্যান্স শুরু করে। এই যে নাচ যখন শুরু করে মিনাডরা, তখন মিনাডের মাথা থেকে যে উজ্জ্বল চুলগুলো থাকে, সুন্দর চুল, উজ্জ্বল ব্রাইট যে চুলগুলো, সেই চুলগুলো কি করে? আপলিফটেড হয়, অর্থাৎ বাতাসে উড়ে যায়, মানে একটু উত্তোলিত হয়। তাহলে এখানে আকাশে ভাসমান যে মেঘপুঞ্জ, যে নীল আকাশের মধ্যে বাতাসের, ওয়েস্ট ওয়াইন্ডের বাতাসের মধ্যে অবস্থান করছে,
এখানে সেই মেঘের টুকরোগুলোর সঙ্গে এখানে মিনারের চুলের তুলনা করা হয়েছে। মেঘের টুকরোগুলো যেমন ওয়েস্ট উইন্ড বাতাসের প্রচণ্ড দাবটে খসে খসে ঝরে ঝরে পড়ছিল, এলোমেলো হয়ে যাচ্ছিল, ঠিক তেমনই মিনাররা যখন নৃত্য করছিল তখন তাদের উজ্জ্বল চুলগুলো ওই মেঘের কণার মতো খসে খসে উপড়ে উপড়ে পড়ছিল বা ছড়িয়ে যাচ্ছিল। কবি এটা এখানেই বোঝাতে চেয়েছেন। তাহলে মিনাররা তার দেবতা অর্থাৎ ডাইনোসাসকে সন্তুষ্ট করার সময় মদ পান করে যখন প্রচণ্ড গতিতে নৃত্য করত, তখন তাদের চুলগুলো যেমন এলোমেলো হয়ে যেত, বাতাসে উড়ে যেত, সেই বাতাসে উড়ে যাওয়া মিনারের চুলের সঙ্গে এখানে আকাশে ভাসমান মেঘের টুকরোগুলোর তুলনা করা হয়েছে। এই মেঘের টুকরোগুলো ইভেন ফ্রম দ্য ডিম ভার্স মানে অস্পষ্ট প্রান্ত, এখানে আমরা যখন যেখানে অবস্থান করছি পৃথিবীতে সেখান থেকে যদি উপরের দিকে তাকানো যায়, আকাশের দিকে তাকানো যায়, তাহলে মনে হবে যেন গোটা আকাশমণ্ডলীটা একটা কড়াইয়ের মতো গোটা পৃথিবীকে ঢেকে আছে, এবং তার প্রান্ত ভাগটা, তার দিগন্ত ভাগটা যেন একটা কোনো একটা জায়গায় পৃথিবীর ভূমিকে স্পর্শ করেছে। এটাকে এরকমই মনে হয়। তাহলে এখানে ওই প্রান্ত ভাগ অর্থাৎ ডিম ভার্স, ওই প্রান্ত ভাগ থেকে অব দ্য হরাইজন মানে দিগন্তের অস্পষ্ট প্রান্ত ভাগ থেকে টু দ্য জেনিথ শব্দের অর্থ হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট অফ আর্থ, এবং পৃথিবীর সবচেয়ে উপরিভাগ অর্থাৎ সর্বোচ্চ অংশ মধ্য গগন পর্যন্ত বিস্তৃত ছিল। তাহলে এই আকাশে ভাসমান মেঘপুঞ্জগুলো অস্পষ্ট প্রান্ত বিভাগ থেকে একদম পৃথিবীর সর্বোচ্চ হাইট মধ্য গগন পর্যন্ত বিস্তৃত ছিল। কবি এখানে বোঝাতে চেয়েছেন। দাউ ডায়ার্স অফ দ্য ডাইং ইয়ার, টু হুইচ দ্য ক্লোজিং নাইট উইল বি দ্য ডোম অফ এ ভাস্ট সেপুলেচার। এখানে দাউ বলতে এখানে বোঝানো হয়েছে ওয়েস্ট উইন্ডকে। ডায়ার্স শব্দের অর্থ হচ্ছে ফিউনারাল সং, অর্থাৎ কোনো ব্যক্তি মারা গেলে পারে তার যে অন্ত্যেষ্টি প্রক্রিয়া, তার যে দাহ প্রক্রিয়া হয়, সেটা এখানটায় ডায়ার্স অর্থাৎ ফিউনারাল সং। সেই ফিউনারাল সং এখানে করছে কে? ওয়েস্ট উইন্ড। অফ দ্য ডাইং ইয়ার মানে হচ্ছে সেই যে অটম কালটা বছরের শেষের দিকে আসে এবং সেই সময়ে বছরের পরিসমাপ্তি ঘটে, তাই এখানে ডাইং ইয়ার অর্থাৎ মনে করা হয়েছে যেন এই বছরটার মৃত্যু ঘটতে যাচ্ছে। অ্যাকচুয়ালি ইয়ার অর্থাৎ বছরের তো আর মৃত্যু ঘটতে পারে না, কিন্তু এখানে কবি মানে কি করেছেন, ইয়ারটাকে পার্সোনিফাই করেছেন এবং ব্যক্তি হিসাবে কল্পনা করেছেন। যেহেতু অটমকালটা বছরের শেষের দিকে, অটমকাল অতিক্রান্ত হওয়ার পরে শীত, এবং শীতের পরেই কি হয়, ডিসেম্বর মাসে ইয়ারের পরিসমাপ্তি ঘটে। সেই জন্য বলছেন যে এই বছরটার মৃত্যু ঘটছে, অর্থাৎ মানুষরূপ ব্যক্তিরূপ এই মানে ইয়ারের অর্থাৎ বছরের মৃত্যু ঘটছে, এবং এই মৃত্যু ঘটার কারণেই ওয়েস্ট উইন্ড কী করছে, ওয়েস্ট উইন্ডস প্রচণ্ড গতিতে যে মানে প্রবাহিত হচ্ছে, এটাকেই কবি মানে ওয়েস্ট উইন্ডের বিলাপ বা ফিউনারাল সং বলে তিনি মনে করেছেন। অর্থাৎ বছরের মৃত্যুর কারণে কি করছে, বাতাস এখানে বিলাপ করছে, দুঃখ করছে, এবং সে প্রচণ্ড গতিতে উন্মাদের মতো এখানে প্রবাহিত হচ্ছে। টু হুইচ দিস ক্লোজিং নাইট উইল বি দ্য ডোম অফ এ ভাস্ট সেপুলেচার শব্দের অর্থ হচ্ছে সমাধি, আর ডোম শব্দের অর্থ হচ্ছে গম্বুজ। এখানে গম্বুজটা আসলে কি বলা হয়েছে যে একসময় সুলতানি যুগ এবং মুঘল যুগে সম্রাটরা কি করত, কোনো ব্যক্তি বা কোনো আত্মীয় বা রিলেটিভ যখন মারা যেত, তখন তার স্মৃতিচারণার জন্য তার সমাধির উপরে কি করত, গম্বুজ নির্মাণ করত। তো এখানে যে বছরের মৃত্যু ঘটছে, সেই জন্যে এই বছরের মৃত্যুর যে সমাধি সেপুলেচার, সেই সমাধির উপরে রাত্রিটা একটা গম্বুজের মতো আকার ধারণ করেছে। এখানে রাত্রিকে কল্পনা করা হয়েছে মানে বছরের মৃত্যুর যে সমাধি, সেই সমাধির উপরে গম্বুজ নির্মিত করা হয়েছে, অর্থাৎ নাইটটাকে এখানে গম্বুজের সঙ্গে তুলনা করা হয়েছে। ভল্টেড উইথ অল দাই কনগ্রিগেটেড মাইট অফ ভ্যাপোর্স। কনগ্রিগেটেড শব্দের অর্থ হচ্ছে জমায়েত হওয়া, অ্যাসেম্বল, একসঙ্গে জমায়েত হওয়া বা ঘনীভূত হওয়া।
এখানে যে ওয়েস্ট ওয়াইন্ড সমুদ্রের আটলান্টিক সমুদ্র থেকে উৎপত্তি লাভ করে সে কি করে, সে একদম উপরের দিকে উঠে যায় এবং উপরের মানে সর্বোচ্চ আকাশে উঠে গিয়ে সেখানে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ঘনীভূত হয় এবং ঘনীভূত হয়ে কি হয়, সেই বাষ্পের দ্বারা ধূমায়িতভাবে যে মেঘের কণাগুলো সৃষ্টি হয়, সেই মেঘের কণাগুলো কি করেছে, সেই মেঘের কণাগুলো জমে জমে কি করেছে, একটা গম্বুজ আকৃতি ধারণ করেছে এবং এই গম্বুজটাই হচ্ছে বছরের মৃত্যুর একটা মানে স্মৃতিসৌধ বা সমাধি। ফ্রম হুজ সলিড অ্যাটমসফিয়ার, এইভাবে যে একটা সলিড অ্যাটমসফিয়ার অর্থাৎ পরিবেশের সৃষ্টি হয়, একটা জলবায়ু বা আবহাওয়ার সৃষ্টি হয়, এই যে মানে ঘনীভূত মেঘ প্রচণ্ড শক্তিশালী রূপে একটা সুন্দর একটা মানে আবহাওয়ার বা জলবায়ু সৃষ্টি করে এবং এই ঘনীভূত মেঘ, এই মেঘের থেকে কি হয়, ব্ল্যাক রেইন অ্যান্ড ফায়ার অ্যান্ড হেল উইল বার্স্ট ও হিয়ার, এবং এই ঘনীভূত মেঘ থেকেই কি হয়, মানে কালো বৃষ্টি অ্যান্ড ফায়ার এবং আগুন মানে বিদ্যুৎ চমকায়, অ্যান্ড হেল এবং শিলাবৃষ্টি উইল বার্স্ট মানে ফেটে পড়ে। তাহলে এই যে ঘনীভূত ধূমায়িত মেঘ পুঞ্জীভূত হয়ে প্রচণ্ড শক্তিশালী আকার ধারণ করে এবং সেই শক্তিশালী মেঘ থেকে মানে সেই জমাটবদ্ধ সেই মেঘ থেকে কি হয়, কালো বৃষ্টি, আগুন, বিদ্যুতের ঝলকানি এবং শিলাবৃষ্টি সেখান থেকে বিস্ফোরণ ঘটে, সেখান থেকে মানে বিচ্ছুরিত হয়, সেই মেঘ থেকে পৃথিবীতে নেমে আসে। ও হিয়ার, এই অবস্থায় পিবি শেলি কি করছে, ওয়েস্ট ওয়াইন্ডকে বলছে, ওয়েস্ট ওয়াইন্ডকে সম্বোধন করে বলছে, ও ওয়েস্ট ওয়াইন্ড হিয়ার, শোনো, আমার কথা শোনো। ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড কবিতার থার্ড ক্যান্টোতে ওয়েস্ট ওয়াইন্ড অর্থাৎ পশ্চিমা বাতাসের সমুদ্রের উপর যে প্রভাব, সেই সমুদ্রের প্রভাব নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। ফার্স্ট লাইনে কি বলা হয়েছে দেখি, দাও হু ডিডস ওয়াকেন ফ্রম হিজ সামার ড্রিমস। দাও শব্দের অর্থ হচ্ছে এখানটায় তুমি। দাও বলতে এখানে ওয়েস্ট ওয়াইন্ডকে বোঝানো হয়েছে, পশ্চিমা বাতাসকে বোঝানো হয়েছে। হু ডিডস, যে করেছিল, এখানে ডিডস শব্দটির অর্থ হচ্ছে তুমি করেছিলে। এটি সাধারণত ডু ক্রিয়ার দ্বিতীয় ব্যক্তির একবচনের অতীতকালের রূপ। তাহলে এখানে ডিডস মানে হচ্ছে তুমি করেছিলে, দাও হু ডিডস মানে তুমি করেছিলে, কি করেছিলে, অ্যাওয়াকেন জাগিয়ে তুলেছিলে, ফ্রম হিজ সামার ড্রিমস মানে তাকে মানে গ্রীষ্মকালীন যে মানে তন্দ্রাচ্ছন্ন বা ঘুম বা স্বপ্ন, সেই স্বপ্ন থেকে ওয়েস্ট ওয়াইন্ড তাকে জাগিয়ে তুলেছিল। কাকে জাগিয়ে তুলেছিল, দ্য ব্লু মেডিটেরিয়ান অর্থাৎ ভূমধ্য সাগরকে। ব্লু মেডিটেরিয়ান শব্দের অর্থ হচ্ছে ভূমধ্য সাগরীয়। হোয়ার হি লে মানে যেখানে সে নিজেকে রেখেছিল, হি বলতে এখানে মেডিটেরিয়ান শিকে বোঝানো হয়েছে। lulled by the coil of his crystal streams, এখানে lulled বা lulled এই দুই রকম উচ্চারণই করা যেতে পারে। এখানে lulled শব্দের অর্থ হচ্ছে এখানে দোল খেয়ে ঘুমিয়ে পড়া। বাই দি কয়েল মানে হচ্ছে কুণ্ডলীকৃত আকারে, একটা কোনো মানে কোনো তারকে যখন পেঁচিয়ে পেঁচিয়ে পাকানো হয় তখন তাকে কয়েল বলা হয়। অফ হিজ মানে তার বলতে এখানে ব্লু মেডিটেরিয়ান অর্থাৎ ভূমধ্য সাগরকে বোঝানো হয়েছে। ক্রাইস্টালাইন মানে হচ্ছে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট। স্ট্রিমস মানে হচ্ছে এখানে স্রোত। তাহলে ব্লু মেডিটেরিয়ান সি অর্থাৎ ভূমধ্য সাগর সে কি করেছিল, দোল খেতে খেতে তার স্বচ্ছ যে স্রোত, সেই স্রোতের মধ্যে ঘুমিয়ে পড়েছিল এবং সেই তন্দ্রাচ্ছন্ন ঘুম ঘুম ভাব অর্থাৎ সেই স্বপ্ন থেকে তাকে জাগ্রত করেছিল যে সে হচ্ছে ওয়েস্ট ওয়াইন্ড, পশ্চিমা বাতাস। এই পশ্চিমা বাতাস ভূমধ্য সাগরকে তার তন্দ্রা, তার ঘুম, তার স্বপ্ন থেকে জাগিয়ে তুলেছিল। যে ভূমধ্য সাগর কি করেছিল, তার স্বচ্ছ স্রোতের মধ্যে দোল খেতে খেতে ঘুমিয়ে পড়েছিল। Beside a premisil in Bass Bay,
and saw in deep old palaces and towers quivering with the waves intenser day. beside শব্দের অর্থ হচ্ছে পাশে। প্রিমিসাইল মানে হচ্ছে মানে লাভা গঠিত দ্বীপকে বলা হয় প্রিমিসাইল। ইন বেসবেটা হচ্ছে ওয়েস্টার্ন কোস্ট অফ ইতালি নিয়ার নেপলের কাছে ইতালির ওয়েস্টার্ন কোস্ট অর্থাৎ মানে পশ্চিম উপকূলে একটি উপসাগর আছে, সেটা হচ্ছে বেসবে। মানে সেই বেসবেতে মানে লাভা গঠিত যে দ্বীপ, সেই দ্বীপের পাশে কি করেছিল, সেখানে সে ঘুমিয়ে পড়েছিল। মানে এখানে ভূমধ্য সাগর এখানে মানে দোল খেতে খেতে তার স্বচ্ছ মানে স্রোতের কোলে ঘুমিয়ে পড়েছিল। সেই যে ঘটনাটা কোথায় ঘটেছিল, বেসবে অর্থাৎ ওয়েস্টার্ন কোস্ট অফ ইতালি নিয়ার নেপলস এর কাছে একটা লাভা গঠিত প্রিমিসাইল দ্বীপে সে কি করেছিল, ঘুমিয়ে পড়েছিল। অ্যান্ড স এবং দেখেছিল, ইন স্লিপ এবং ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখেছিল। কি দেখেছিল, ওল্ড প্যালেসেস, ওল্ড মানে হচ্ছে পুরানো সেই অট্টালিকা, মানে রাজাদের যে পুরানো অট্টালিকা অ্যান্ড টাওয়ার্স মানে হচ্ছে গম্বুজ। কুইভারিং মানে কাঁপছিল। উইদিন দ্য ওয়েভস ইন্টেন্সার ডে, উইদিন দ্য ওয়েভস মানে ঢেউ, আর ইন্টেন্সার ডে মানে হচ্ছে উত্তেজিত দিনে। এক কথায় এখানে উত্তেজিত দিন বলতে বোঝানো হয়েছে যে আটলান্টিক মহাসাগর থেকে পশ্চিমা বায়ু উৎপত্তি লাভ করে যখন প্রবল বেগে বাতাসের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছিল, তখন সেই মানে বাতাসের মধ্যে প্রবাহিত হওয়ার সময় কি হয়েছিল, মানে তখন ভূমধ্য সাগরের যে ঢেউ, সেই ঢেউটা প্রচন্ড গতিতে মানে প্রবাহিত হচ্ছিল। এই জন্য মানে ওয়েভস ইন্টেন্সার ডে বলতে মানে সামুদ্রিক বাতাসের প্রবল ধাক্কায় ভূমধ্য সাগরের যে ঢেউ, সেই ঢেউটা প্রবল আকার ধারণ করে আছড়ে পড়ছিল। এই জন্যে এই দিনটাকে বলা হয়েছে ইন্টেন্সার ডে। এই ইন্টেন্সার ডেতে কি দেখতে পাচ্ছিল সমুদ্র সাগর স্বপ্নে, সে দেখতে পাচ্ছিল তার পাশে তার উপকূলে যে বড় বড় পুরানো অট্টালিকা ছিল এবং গম্বুজ ছিল, সেই গম্বুজগুলোর প্রতিবিম্ব সেই ভূমধ্য সাগরের জলে পড়ছিল এবং সেই জলের মধ্যে সেই ভূমধ্য সাগরের তীরে যে অট্টালিকা ছিল, যে অট্টালিকা এবং গম্বুজগুলো ছিল, সেই গম্বুজের প্রতিবিম্ব ভূমধ্য সাগরের জলে ভিতরে যে প্রতিবিম্ব হচ্ছিল, সেই প্রতিবিম্ব যেন মানে পশ্চিমা বাতাসের আঘাতের ফলে মানে সেগুলোকে যেন খানিকটা কম্পিত মনে হচ্ছিল। অল ওভারগ্রোন উইথ অ্যাজিওর মস অ্যান্ড ফ্লাওয়ার্স, মানে এরা আরো বড় হয়ে উঠেছিল উইথ অ্যাজিওর মস মানে হচ্ছে নীলবর্ণের শ্যাওলা, অ্যান্ড ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুলস। তাহলে নীলবর্ণের শ্যাওলা এবং ফুল দ্বারা এরা আবৃত হয়েছিল, এরা কভার্ড হয়েছিল, আচ্ছাদিত হয়েছিল। এইভাবে এই টাওয়ারগুলো, এই গম্বুজগুলো কিন্তু বেড়ে উঠেছিল। সো সুইট মানে এই দৃশ্যটা, এই প্রাকৃতিক দৃশ্য অর্থাৎ জলের তলায় অট্টালিকা এবং টাওয়ারের মানে এক কথায় গম্বুজ এবং টাওয়ারের যে প্রতিবিম্ব গড়ে উঠেছিল, যে প্রতিবিম্ব তৈরি হয়েছিল ভূমধ্য সাগরের জলে, সেই প্রতিবিম্ব ভিতরে যেন কবি কল্পনা করেছেন যে নীলবর্ণের মস আচ্ছাদিত এবং ফ্লাওয়ার আচ্ছাদিত অবস্থায় সেই প্রতিবিম্বগুলো আছে। এবং এই যে দৃশ্য, এই দৃশ্যটা ছিল সো সুইট মানে খুবই মিষ্টি। দ্য সেন্স ফেন্স পিকচারিং দেম, সেন্স মানে হচ্ছে এখানটাই, সেন্স মানে হচ্ছে জ্ঞান, আর ফেন্স মানে হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া, পিকচারিং মানে হচ্ছে চিত্রায়িত করা, দেম মানে তাদেরকে। এখানে দেম রেফার্স টু দ্য টাওয়ার অ্যান্ড ওল্ড প্যালেসেস। তাহলে এখানে সেই টাওয়ার এবং ওল্ড প্যালেসেসগুলোকে জলের নিচে শ্যাওলা আচ্ছাদিত এবং ফুল আচ্ছাদিত অবস্থায় দেখা গিয়েছিল, কবি কল্পনা করেছিলেন। এবং এই দৃশ্যটা ছিল খুবই মধুর এবং এতটাই মধুর ছিল যে এটাকে কেমনভাবে বর্ণনা করা হয়েছে, ইট ডেসক্রাইবস দ্য ওভারহেলমিং বিউটি অফ ডিটেল অফ এ সিন হোয়ার ওল্ড প্যালেসেস অ্যান্ড টাওয়ার
overgrown with azure moss and flower, are seen beneath the waves. Beneath the waves phrase conveys the sense of the scene being so exquisite. এক কথায় মানে সমুদ্রের নিচে সেই টাওয়ার এবং সেই মানে পুরানো অট্টালিকাগুলো মানে নীলবর্ণের মচ আচ্ছাদিত বা শ্যাওলা আচ্ছাদিত এবং ফ্লাওয়ার আচ্ছাদিত হওয়ার ফলে এই যে জলের তলায় এই টাওয়ার এবং এই গম্বুজের যে দৃশ্য, এই দৃশ্যটা ছিল মানে বিং সো এক্সকুইসিড এবং এতটাই সূক্ষ্ম অ্যান্ড কি কেমন ছিল, এতটাই সূক্ষ্ম ছিল অ্যান্ড ডিটেল দ্যাট ইট অলমোস্ট ওভারহেলমস, মানে এটাকে দেখে যেই এই দৃশ্যটাকে উপভোগ করবে সে যেন মন্ত্রমুগ্ধ হয়ে যাবে, ওভারহেলমড হয়ে যাবে। এক কথায় মেকিং ওয়ান ফিল ফেন্ট অ্যাট শিয়ার বিউটি অফ দ্য ইমেজ। এই যে জলের তলায় ওল্ড প্যালেস এবং টাওয়ারের যে মানে শ্যাওলা আচ্ছাদিত এবং ফুল আচ্ছাদিত হওয়ার যে প্রাকৃতিক দৃশ্য, এই দৃশ্যটা যদি কেউ মন দিয়ে এনজয় করে, উপভোগ করে, তাহলে এই যে ইমেজ, এই যে প্রাকৃতিক দৃশ্য, সমুদ্রের তলায় টাওয়ার এবং গম্বুজের যে প্রাকৃতিক দৃশ্য, এই দৃশ্যটা এতটাই মধুর, এতটাই সুন্দর যে এই দৃশ্য যদি কারোর মন দিয়ে উপলব্ধি হয়, কেউ যদি উপভোগ করে, তাহলে সে কিন্তু ফেন্ট হয়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে। আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্যান্থিওজম থিওরি অনুযায়ী জানি যে এই পৃথিবীর সমস্ত ন্যাচারাল অবজেক্টের মধ্যে একটা ঐশ্বরিক সত্তা আছে এবং এরা মানুষের হৃদয়ে ইম্প্যাক্ট ফেলতে পারে। তেমনি এখানে জলের তলায় গম্বুজ এবং অট্টালিকার যে প্রাকৃতিক দৃশ্য, এই দৃশ্যটা যদি কেউ মন দিয়ে এনজয় করে, উপভোগ করে, তাহলে মানে তার সেই সৌন্দর্যর কারণে সে ফেন্ট হয়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে। কবি এইভাবেই কিন্তু এই দৃশ্যটাকে এখানে বর্ণনা করেছেন। দ্য সেন্স ফেন্টস পিকচার ইন দেম, মানে হচ্ছে সেই প্রাকৃতিক দৃশ্যটা এতটাই মানে মধুর বা সুন্দর যে এই সৌন্দর্যে সে স্পেল বাউন্ড হয়ে যেতে পারে এবং ওভারওয়েল হতে পারে এবং অজ্ঞান হয়ে যেতে পারে। এটাকেই তিনি এভাবে এখানে বর্ণনা করেছেন। Thou for whose path the Atlantic's level powers, দাও মানে তোমার, মানে ওয়েস্ট ওয়াইন্ডকে বলা হয়েছে দাও তোমার, ফর হুজ পথ মানে যার পথ, মানে যে রাস্তা দিয়ে ওয়েস্ট ওয়াইন্ড প্রবাহিত হবে সেই রাস্তাকে বলা হয়েছে দ্য আটলান্টিক্স লেভেল পাওয়ার্স, মানে আটলান্টিক মহাসাগরের যে জলস্তর, লেভেল মানে হচ্ছে স্তর, পাওয়ার্স মানে হচ্ছে শক্তিশালী। এখানে আটলান্টিক মহাসাগরের যে জলস্তর, সেই জলস্তরকে বোঝানো হয়েছে। সে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যখন ওয়েস্ট ওয়াইন্ড প্রবাহিত হচ্ছিল, তখন আটলান্টিক মহাসাগরের যে জলস্তর, সেই জলস্তরটা কি হচ্ছিল, ক্লিপ মানে হচ্ছে ব্রেক, মানে ভেঙে যাচ্ছিল। দেমসেলফ মানে সেই জলস্তরগুলো নিজেরাই নিজেদেরকে ভেঙে ফেলছিল। ইনটু চ্যাজম মানে হচ্ছে ফাটল বা গর্ত বলা যেতে পারে। তাহলে ওয়েস্ট ওয়াইন্ড যখন প্রবল গতিতে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, তখন মানে সেখানকার আটলান্টিক মহাসাগরের যে জলস্তর, সেই ওয়েস্ট ওয়াইন্ডকে রাস্তা করে দেওয়ার জন্য তারা নিজেরাই নিজেদেরকে ব্রেক করছিল, ভেঙে ফেলছিল এবং গর্ত সৃষ্টি করছিল। হোয়াইল ফার বিলো মানে যখন ফার মানে হচ্ছে দূরে, বিলো মানে হচ্ছে নিচে, মানে অনেক দূরে নিচে, অর্থাৎ সমুদ্রের গভীরে বলা হয়েছে এখানে। ফার বিলো অর্থাৎ সমুদ্রের মানে সুগভীর তলে দ্য সিব্লুম হচ্ছে এক ধরনের সামুদ্রিক ফুল বা জলজ ফুল বলা হয়। এখানে সমুদ্রের নিচে প্রস্ফুটিত এক ধরনের সুন্দর ফুলকে বলা হয়েছে দ্য সিব্লুম। অ্যান্ড দ্য ওজি মানে হচ্ছে নরম কাণ্ডযুক্ত গাছ, উডস, এখানে নরম কাণ্ডযুক্ত গাছকে বলা হয়েছে ওজি উডস, হুইচ ওয়ার দ্য স্যাপলেস ফলিজ অফ দ্য ওশান, মানে এখানে সমুদ্রের তলাতে যে সামুদ্রিক ফুল এবং নরম কাণ্ডযুক্ত গাছগুলো জন্মগ্রহণ করেছে, দ্য স্যাপলেস ফলিজ অফ দ্য ওশান, মানে এখানে সমুদ্রের নিচে যে সিব্লুমস এবং ওজিউডস গুলো, সেই ওজিউডস গুলো পরিধান করে আছে, কি পরিধান করে আছে,
দ্য স্যাপলেস ফলিজ অফ দ্য ওশান, দ্য স্যাপলেস ফলিজ অফ দ্য ওশান, এটা হচ্ছে এক ধরনের কি বলা যায়, এটাকে বলা যেতে পারে দ্য পেল, পেল মানে হচ্ছে বিবর্ণ, লাইফলেস, লাইফলেস মানে জীবনহীন, পেল বিবর্ণ, লাইফহীন বা জীবনহীন লুকিং ভেজিটেশন মানে এক ধরনের লতা পাতা, ফাউন্ড অন দ্য ওশান ফ্লোর, যেগুলোকে ওশান ফ্লোর অর্থাৎ সমুদ্রের ফ্লোর অর্থাৎ সমুদ্রের তলদেশের যে মাটি বা ভূমি, সেই ভূমিতে এক ধরনের ভেজিটেশন বা লতাপাতা দেখা যায় যেগুলো হচ্ছে বিবর্ণ এবং লাইফলেস। এই বিবর্ণ, লাইফলেস, জীবনহীন এই লতাপাতাগুলো কি কি করেছিল, ওই পরিধান করেছিল ওই সিব্লুম এবং ওজিউডস এই গাছগুলো। তাহলে সিব্লুমস মানে সমুদ্রের তলে প্রস্ফুটিত সিব্লুমস এবং নরম কাণ্ডযুক্ত ওজিউডস এই গাছগুলো পরিধান করেছিল, মানে সমুদ্রের তলায় জন্মগ্রহণকারী এক ধরনের বিবর্ণ, লাইফলেস মানে জীবনহীন লতাপাতা, যে লতাপাতাগুলো এই ওজিউডস এবং সিব্লুমগুলো পরিধান করেছিল। নো দ্য ভয়েস মানে এই যে সিব্লুমস আর এই যে ওজিউডস এরা কিন্তু জানতো দ্য ভয়েস, দাই ভয়েস, দাই মানে এখানে ওয়েস্ট ওয়াইন্ডকে বোঝানো হয়েছে, ভয়েস মানে কণ্ঠস্বর, তোমার কণ্ঠস্বর তারা জানতো। তার মানে মানে ওয়েস্ট ওয়াইন্ডসকে বলছে যে তুমি যে প্রবাহিত হচ্ছ প্রবল গতিতে, এর ফলে সামুদ্রিক যে পরিবর্তন, এই পরিবর্তনটা তারা জানতো। তার মানেই ওয়েস্ট ওয়াইন্ডের প্রবাহকাল এবং ওয়েস্ট ওয়াইন্ডের অস্তিত্ব বা এক্সিস্টেন্স তারা কিন্তু উপলব্ধি করতে পেরেছিল এই সমুদ্রের নিচে বসবাসকারী সিব্লুমস এবং ওজিওডসরা। অ্যান্ড সাডেনলি গো গ্রে, এবং হঠাৎ করে তারা প্রচন্ড ভয়ে কি হয়েছিল, গো বেড়ে উঠেছিল, গ্রে ধূসর বর্ণে পরিণত হয়েছিল, উইথ ফিয়ার, ফিয়ার মানে হচ্ছে ভয়। মানে সমুদ্রের উপর দিয়ে প্রবল গতিতে প্রচন্ড শক্তি নিয়ে ওয়েস্ট ওয়াইন্ড যখন প্রবাহিত হচ্ছে, তখন সমুদ্রের নিচে বসবাসকারী সেই যে মানে সিব্লুমস সামুদ্রিক মানে ফুল এবং ওজিওডস বা নরম কাণ্ডযুক্ত গাছ, তারা কিন্তু ওই ওয়েস্ট ওয়াইন্ডিজের প্রবাহটা তারা উপলব্ধি করতে পেরেছিল এবং তারা প্রচন্ড ভয়ে তারা ধূসর বর্ণ ধারণ করে ফেলেছিল। অ্যান্ড ট্রেম্বল এবং ভয়ে সে কাঁপতে শুরু করেছিল, ট্রেম্বল মানে হচ্ছে কাঁপা। অ্যান্ড ডেসপাইল দেমসেলভস এবং নিজেকে ধ্বংস করে ফেলেছিল, কিডন্যাপ মানে এখানে ডেসপাইল মানে নিজেকে ধ্বংস করা, নষ্ট করা, কিডন্যাপ করা ইত্যাদি। তাহলে ওয়েস্ট ওয়াইন্ডের মানে অস্তিত্ব উপলব্ধি করে ওয়েস্ট ওয়াইন্ডস যে প্রবল গতিতে প্রবাহিত হচ্ছে, সেই ভয়ে সমুদ্রের নিচে বসবাসকারী সিব্লুম এবং ওজিউডসরা কি করেছিল, ধূসর বর্ণ ধারণ করেছিল, প্রচন্ড ভয়ে ধূসর বর্ণ ধারণ করে ফেলেছিল। অ্যান্ড ট্রেম্বল এবং কাঁপতে শুরু করেছিল। অ্যান্ড ডেসপাইল দেমসেলফ এবং নিজেদেরকে মানে ধ্বংস করে ফেলেছিল, ভয়ে তারা মূর্ছা হয়ে গেছিল, মানে অজ্ঞান হয়ে গেছিল। এই যে ওয়েস্ট ওয়াইন্ড, এই যে পশ্চিমা বাতাসের এই যে শক্তি, এই শক্তিকে সম্বোধন করে পিবি শেলি বলেছে, ও হিয়ার, ও ওয়েস্ট ওয়াইন্ড তুমি শোনো, ওয়েস্ট ওয়াইন্ড তুমি শোনো। এই হলো থার্ড ক্যান্টোর বেঙ্গলি অ্যানালাইসিস। এর আগের ভিডিওতে আমি ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড কবিতাটির ফার্স্ট ক্যান্টো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে সেকেন্ড এবং থার্ড ক্যান্টো নিয়ে আলোচনা করলাম। এখনো 4 এবং 5th এই দুটো ক্যান্টো বাকি থাকলো। এই দুটো ক্যান্টো এই ভিডিওতে যদি আমি শেষ করতাম তাহলে ভিডিওর লেন্থ প্রায় 1.5 ঘন্টা বা 1 ঘন্টার উপর হয়ে যেত এবং সেটা খুব বোরিং মনে হবে। তাই পরের ভিডিওতে আমি 4 এবং 5th এই দুটো ক্যান্টো নিয়ে আলোচনা করব। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে শুধু একটি কথাই বলবো, আপনারা যারা আমার ভিডিও দেখেন বা দেখবেন বা শোনেন, তাদের সকলকে বলবো আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায়। তো আজকে আর নাই, ভালো থাকবেন, বেস্ট অফ লাক এভরিওয়ান।